প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নটা বেশি আলোচনা আছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব। আমরা এটা নিয়ে দেখছি এখন যে বৃহৎ একটা অংশ রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকটা বড় বড় দল যারা পিআর পদ্ধতির পক্ষে বলছেন এবং চাচ্ছেন যেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হয়। আমি একটু প্রশ্ন রাখতে চাই যে যারা এটার সপক্ষে বলছেন তারা কি বিশ্বের যেসব দেশে পিআর আছে সেগুলি যাচাই বাছাই করে ভালো মন্দ দেখে কি ওনারা বলছেন? তার সঙ্গে যেটা দেখতে হবে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ, ভোটারদের মন মানসিকতা এবং আমাদের একটা দেশের মানুষের চাওয়া। আমাদের পার্শ্ববর্তী নেপালও পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা দেখেছি নেপালের আপনার রাজতন্ত্র 16 বছর আগে বিলুপ্ত হওয়ার পরে এই 16 বছরে 14 বার সরকার বদল হয়েছে। আমরা জানি যে ইসরায়েলেও আমাদের কাছে খুবই ঘৃণিত একটা রাষ্ট্র, তবুও উদাহরণ দিতে হয় যে ইসরায়েলেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য দরুনই ইসরায়েলের প্রধানমন্ত্রী সারা বছর যুদ্ধ লাগিয়ে রাখেন, কারণ যেহেতু এখানে পিআর পদ্ধতি নির্বাচন হওয়াতে তাদের সংসদের প্রতিনিধিত্বের যে অবস্থা, তাতে সে যদি যুদ্ধ না লাগায় রাখে তাহলে তাকে আবার পরিবর্তন করা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বা আপনাদের স্মরণ আছে যে গত কয়েক বছর আগে নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপরে তাকে বরখাস্ত করে অন্য একজন হয়েছেন, আবার 1-1.5 বছর মাথায় আবার নেতানিয়াহু ক্ষমতায় এসেছেন। তাহলে পিআর পদ্ধতির আউটপুট হচ্ছে এইটা যে একটা অস্থিতিশীল সরকার। পিআর পদ্ধতির আরো কয়েকটা খারাপ দিক আছে এবং আমাদের যে কালচার, যে আমরা যেভাবে ভোট দেই, আমরা প্রতিনিধিকে দেখতে চাই, প্রতিনিধির ভালো মন্দ দেখে ভোট দেই এবং আমরা আশা করি আমাদের প্রতিনিধি আমাদের কথা বলবেন। কিন্তু যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে কি আমাদের প্রতিনিধি আমাদের কথা বলবেন, আমাদেরকে চিনবেন, নাকি আমরা প্রতিনিধিকে চিনব? আমার বাড়ি হবে ফেনীতে, আমার প্রতিনিধি হবে রাজশাহীর, যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। তারপরে দেখুন, যদি এখন বাংলাদেশের পিআর পদ্ধতিতে হয়, আপনি জাস্ট বোঝার জন্য একটা এক্সাম্পল, যদি বাংলাদেশের যত সিভিল চোর আছে তারা যদি সংঘবদ্ধ হয়ে যদি বলে যে আমরা সংসদে প্রতিনিধিত্ব করব, আমি আপনাকে হলফ করে বলতে পারি যে তারা একটা আসন হলেও পাবে। তাহলে ওটা কি ঠিক হবে? এটা কি আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে? আবার ধরুন শেখ হাসিনার সময় যদি পিআর পদ্ধতি থাকতো, তাহলে আপনি কি দেখতেন? যত শেখ আছে সবগুলি এখন সংসদে প্রতিনিধিত্ব করত। আগে প্রতিনিধিত্বের শেখ বাদ যেত, শেষ হতো, তারপর অন্যরা আসতো। কারণ অন্য যারা শেখ হাসিনা ছাড়া যারা এই দলে ছিল উচ্চ পর্যায়ের, কারো কথা এখানে টিকতো না, কারণ ভোট দিত মার্কাকে, এখানে ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট কিছু না। পিআর পদ্ধতির আরেকটা অসুবিধা হচ্ছে যে আমরা সাধারণত নির্বাচনে প্রতিনিধিরা আমাদের কাছে আছে, আমাদের ভালো মন্দ দেখে, তারা যখন ক্যাম্পিং করতে যায় সারা এলাকা ঘুরে বেড়ায়, কোথায় উন্নত আছে, কোথায় অনুন্নত আছে, কোথায় কি কাজ করতে হবে তাদের প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা হয়। কিন্তু পিআর পদ্ধতিতে যদি হয়, শুধু মার্কা নিয়ে দলের কিছু প্রতিনিধি শুধু সারা দেশে ঘুরে বেড়াবে, যে প্রতিনিধি সংসদে কথা বলবে সেই প্রতিনিধি কখনো সেখানে যাবে না। কারণ কে হবে আমার এলাকায় সেটা তো আমিও জানি না, প্রধানমন্ত্রী নিজেও জানবেন না। কারণ তাদের যেভাবে তাদের তালিকা দেয়া হবে, তালিকার প্রথম থেকে শেষ পর্যন্ত যতজন হবে সেভাবে ওদেরকে ইনক্লুড করা হবে সংসদে। সুতরাং সার কথা হচ্ছে, পিআর পদ্ধতিতে চাওয়া শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত হতে পারে
এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা এই সরকারকে দীর্ঘমেয়াদীর জন্য হতে পারে। কিন্তু আমি যে কোনো লোক আমার সঙ্গে যদি ডিবেট করতে চায়, আমি তার সঙ্গে ডিবেট করব এবং আমি প্রমাণ করতে পারবো, এবং আমি বিশ্বস্ত যে আমি প্রমাণ করতে পারবো যে পিয়ার পদ্ধতি অবশ্যই একটা রং আমাদের ধারণা যে প্রতিনিধিত্বের, এবং পিয়ার পদ্ধতি কোনোভাবে আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য পারফেক্ট না। এবং এই পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ বুঝবে না, এই দেশের মানুষ আশা করে না। আর অনুন্নত একটা দেশে পিয়ার পদ্ধতি করা হচ্ছে জনগণ থেকে সরকারকে দূরে ঠেলে দেওয়া। তাই আমি সব রাজনৈতিক দলকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই যে পিয়ার পদ্ধতি নিয়ে আর আমরা এত সমালোচনা না করে, পিয়ার পদ্ধতি নিয়ে এত আমরা নিজেদের মধ্যে মনোমালিন্য না করে, এই জাতিকে বিভক্ত না করে, আমরা পিয়ার পদ্ধতি বাদ দিয়ে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব থাকবে, জনগণ যাকে ভোট দিবে সেই প্রতিনিধি হিসেবে আসবে, এমন একটা নির্বাচনের জন্য কি করতে হবে, কোথায় আইন পাস করতে হবে, কোথায় সংস্কার করতে হবে, নির্বাচনী আইনকে কিভাবে সংস্কার করতে হবে, আর নির্বাচন বিধিকে কিভাবে পরিবর্তন করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। আমি মনে করি নির্বাচনী বিধির মধ্যে বা নির্বাচনী আইনের মধ্যে আনতে হবে যারা নির্বাচনের সংশ্লিষ্ট থাকবে তারা যেন শাস্তি পেতে পারে, তারা যদি আইনের বাহিরে যায় তারা যেন শাস্তি পেতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে। তাই আসুন পিয়ার পদ্ধতি বাদ দিয়ে আমরা আমাদের যে নিয়মে আছে সরাসরি ভোটের, প্রার্থীকে ভোট দেওয়ার, সেই পদ্ধতিতে আমরা আগের পদ্ধতিতে যাই, শুধু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করি, সরকারকে চাপ সৃষ্টি করি এবং সরকারকে সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।